তো দেখবে না এর কপালে যে কি আছে আপনি বিশ্বাস করেন। আমি চিন্তা করছি কোন ছাত্রলীগ কোন যুবলীগ তার ওয়াফের মতো ধরে ফেলবে, আমি এই চিন্তা করতেছি। খুব চিন্তিত, গাছের আগারও খাবেন, গোড়ারও খাবেন, মাঝেরও খাবেন, অত নালী আদেশের না। ওই রাজনীতির দিন চলে যাবে, ওই রাজনীতির আগের মতো আর হবে না। আমি ভাবতেছি যে ডক্টর ইউনূস এবং তার মহাবেশ টানেরা, কারণ আজকাল তো আমার ভাবির পোলা, ভাবির ভাতিজা বলে রাগ করে, ভাবির ছেলে বলে রাগ করে, ভাবির পোলা বলে রাগ করে, এদের আবার মব স্টার বললে এদের নিজেদের খুব প্রাউড ফিল করে তারা। তো এই মব স্টারেরা যদি মনে করে যে তারা ঠেকাতে পারবে, পারছে কি? তারা মাত্র 5 জন সাধারণ খেটে খাওয়া মানুষ গিয়ে কিন্তু আওয়ামী লীগ অফিসের সামনে পতাকা উত্তোলন করেছে, জাতীয় সঙ্গীত দিয়েছে। দৃশ্যটা আমরা দেখেছি। কয়জনকে ঠেকাবে তারা? কয়জন অধ্যাপককে ঠেকাবে? তার 32 নাম্বারকে 32 বার ভাঙা হয়ে গেছে। তারা কি জানে যে 32 নাম্বার, আমরা চাই না সেটা ঘটুক, আমরা কামনাও করি না, যদি কেউ করে আমরা নিন্দা জানাই, কিন্তু এই 32 নাম্বার ভাঙার দায় কি ডক্টর ইউনূসের গ্রামীণ টাওয়ার এড়াতে পারবে? ডক্টর ইউনূসের অফিস এড়াতে পারবে? আমাদের অফিসের তো আলাপই নেই। আর এনসিপি বলেন আমার ভাবির পোলা ন্যাশনাল কটকটি পার্টি পয়সা, এত তো খুঁজে পাবো না, এত তো বিষয় নাই, এগুলো নিয়ে আলোচনা আমি করতে রাজি না। কিন্তু এদের বাপ দাদা শ্বশুর শাশুড়ির বাড়ি ঘর থাকবে কি? আমি বলছি না যে এটা ঘটুক, কিন্তু এটা তো ঘটবে, আপনি তো ঠেকাইতে পারবেন না। কারণ একটি মারলে আপনাকে তো পাটকেল খেতে হবে। আপনি যদি জামাত শিবিরের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, এ টু জেড টিম হয়ে এত পাওয়ার দেখাইতে পারেন 3% নিয়ে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ তো এই দেশের এক মানুষের প্রতিনিধিত্ব করে, তাদের শক্তিকে আপনি কিভাবে ইগনোর করবেন? ধরেন আগামীতে 32 নম্বরটা ধ্বংসের ব্যাপারটা আমরা সেই রাত থেকে আমরা জানি যে 32 নম্বর ভাঙার দায়িত্বটা ইউনূসের যেমন, সেনাবাহিনী প্রধানেরও তেমন। তারপর আবার 15 আগস্টে আমরা দেখলাম বিএনপির ছেলেপেলেরা সেখানে মিছিল করছিল, তারেক ভাইও কথা দিলাম 32 দখল নিলাম, তখন তারা তারা প্রমাণে জড়িত। নিঃসন্দেহে তারাও এড়িয়ে যেতে পারে না। আপনি 32 নাম্বার ধানমন্ডি ভেঙে ফেলার দায় বিএনপি এড়িয়ে যেতে পারবেন না, তারেক রহমানও এড়িয়ে যেতে পারবেন না, কোনো সন্দেহ নাই, এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। সেনা প্রধান তো নিজে এটা ঘটিয়েছে, তিনি সেটা সুযোগ করে দিয়েছেন। আমাদের যত হিসাবই যে যাই বলুক, আমরা জানি এটা সেনাবাহিনী ঘটিয়েছে। কারণ যে সেনাবাহিনী জামাত বলে যে তাদের জুতা পায়ে ধরে পড়ে থাকে, আমরা তো বুঝতেই পারি যে এটা তারাই ঘটিয়েছে। তা নাহলে স্পর্ধা কিভাবে পায়? তারা কারণ জামাত সেনাবাহিনী তো তারা কোনো মেরুদণ্ড ভেঙেছিল। এই জন্যই তো বলি, বারবার বলি যে মোল্লার মিলিটারি আওয়ামী লীগের তো বন্ধু নয়, মুক্তিযুদ্ধের তো পক্ষে নয়, বিএনপিরও তারা বন্ধু না। যদিও বিএনপি সেনা ছাউনি থেকে সৃষ্ট একটি দল, কিন্তু এই দলের জন্য মোল্লার মিলিটারি কখনোই ভালো হতে পারে না। এই মোল্লারা যেভাবে পরগাছা হিসেবে, বিএনপি যদি একটি বড়ই গাছ হয়ে থাকে, অনেক বড় বড়ই গাছ, সেই বড়ই গাছে পরগাছা হিসেবে ছেয়ে ফেলেছিল এই মৌলবাদীরা, এই মোল্লারা আজকে বিএনপি কে তুলোধনা করতেছে। আওয়ামী লীগকে তারা হটিয়েছে বিএনপির কাঁধে চড়ে, এখন তারা বিএনপি কে মোটামুটি সবল মারতেছে। আপনি তো শুনেছেন আমার ভাবির পোলা বলেছে বিএনপি কে নিশ্চিহ্ন করে দিবে, সাদিক কায়েম বলেছে এক কথা, সার্জিস মলম বলেছে আরেক কথা, ওই ব্যারিস্টার ফোয়াদ নাকি কি টাকলা ফোয়াদ একটা আছে সে বলে আরেক কথা। মানে বিএনপি কেও যা ইচ্ছা তাই বলতেছে। এটা বিএনপি কে বুঝতে হবে যে মৌলবাদী গোষ্ঠী, যদি বিএনপি গণতান্ত্রিক রাজনীতি করতে চায় তাহলে তাকে মিলিটারির খপ্পর থেকে বেরিয়ে আসতে হবে, মোল্লাদের খপ্পর থেকে বেরিয়ে আসতে হবে। আর আওয়ামী লীগ বেরিয়ে আসবে কিনা, আওয়ামী লীগ 2024-এর 5ই আগস্টে শিক্ষা পেয়েছে, এরপরে যদি শিক্ষা না হয় সেটা আওয়ামী লীগের নিঃসন্দেহে। যারা 32 নম্বরে ফুল দিতে গেলে বাধা দেয়, তারা কারা, তাদের মগজে কি কাজ করে, তাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি, বুঝতে তোর বাকি থাকে না। আজকে যদি এইভাবে কোনো মৌলবীরা কাঁধে ধরে ঘাটটা ঢুকে টিটা ধরতো, তাহলে কিন্তু প্রত্যেক মসজিদে মসজিদে খুতবা দেওয়া শুরু হয়ে যেত জুম্মার নামাজ আসার আগেই। তো তালমেকুস কালা হয়, অর্থাৎ যদি স্বাধীনতার পক্ষের মানুষের কাঁধে ধরে ঘাড়ে ধরে পেটায়, তাদের বাড়ি ঘর ভাঙে, কোনো সমস্যা নাই। দালবদর রাজাকার আলসামস চিঙ্কুবামদের বাড়ি ঘরে গেলেই কেবল গণতন্ত্র খতরে মেয়ে। দেখা যাক এই যে নয়া গণতন্ত্র, নয়া বন্দোবস্ত যে আওয়ামী লীগকে শিখাই দিলেন আপনারা মানে যারা স্বাধীনতা বিরোধী ইউনূস গ্যাং, বিএনপি, জামাত তাদের বলতেছে, এই যে আপনারা আওয়ামী লীগকে শিখিয়ে দিলেন, আওয়ামী লীগ তো এগুলোই অ্যাপ্লাই করবে আপনাদের। আপনারা তো আওয়ামী লীগের উপকার করে দিতেছেন। আওয়ামী লীগ এগুলো কোনোদিন স্বপ্ন ভাবে নাই যে গ্রামীণ টাওয়ার ভাঙতে হবে, জামাতের বাড়ি ঘর ভাঙতে হবে, কবরে গিয়ে পেশা করতে হবে, কবর ভাঙতে হবে, এগুলো তো আওয়ামী লীগ জানতো না। তারপরে মব ভায়োলেন্স করতে হবে, এগুলো ছাত্রলীগ জানতো না, বরং আপনারা এগুলো শিখিয়ে দিয়েছেন।
ছাত্রলীগের উপকার করে দিয়েছেন, এবং কি সুন্দর আবার ঠাডা পড়া মিথ্যা কথা। ইদানিং আজকে আবার দেখলাম আমাদের হরিকোটায় যিনি তথ্য উপদেষ্টা হয়েছেন, আগে নাকি পরিবেশে ছিলেন, তথ্য পরিবেশ নাকি কি যেন উপদেষ্টা, রেজওয়ানা নাম, আলবদরের কন্যা, তিনি বলেছেন যে কোন সাংবাদিক তাদের 17 মাসে তাদের আমলে নির্যাতিত হয় নাই। এই কথা শুনলে তো পুরান ঢাকার ঘোড়ায়ও হাসবে। এতটুকু বোধ তার এখনো হয়নি। তিনি নাকি আবার নৃতত্ত্বতে অত্যন্ত একটা চমৎকার একটা সাবজেক্টে তিনি পড়ালেখা করেছেন বলে শুনেছি। আমার আগে ধারণা ছিল বাটপার, মিথ্যুক, ধোকাবাজ, লুটেরা, দুর্নীতিবাজ, দেশ বিক্রিকারী, গাদ্দারি করে এরা শুধু রাজনীতিবিদেরাই। এটা জানতাম না যে যারা ওই চেয়ারটাই এরকম, ওইখানে গেলে সবচেয়ে ভালো লোকটাও গাছে উঠে পেশাব করে। তার প্রমাণ এই রেজওয়ানা। মানে কিরকম ঠাড়া পড়া মিথ্যা কথা বলতে পারে, এটা রেজওয়ানাকে না দেখলে আপনি শিখতে পারবেন না, জানতেও পারবেন না যে কি সুন্দর করে মিথ্যা কথা বলে। আপনি আসিফ স্যারকে না দেখলে, বদটাকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে ওই কুর্সিতে গেলে, ক্ষমতার কুর্সিতে গেলে কিভাবে মানুষ ঠাটা পড়া মিথ্যা কথা বলে। যেমন সে একবার বলতেছে ক্রিকেটটা আমরা নিষিদ্ধ করিনি, ক্রিকেট বোর্ড করেছে, আরেকবার বলছে সরকার করেছে। রেজওয়ানা কত বড় মিথ্যা কথা, ডাঙা মিথ্যা কথা, যে কোনো সাংবাদিক গ্রেপ্তার হয় নাই, নির্যাতন মত প্রকাশের কোনো বাধা দেওয়া হয়নি, মত প্রকাশের কোনো বাধা নাই, মত সব প্রকাশের মিডিয়া কোনো বাধা অফিসগুলো দখল হয়ে গেছে, মিডিয়া অফিসগুলো তারপরে দখল হয়ে গেছে। তারপরে আগুন জ্বালাই দিতেছে পত্রিকা অফিসে। তারপর আপনার যেখানে সেই সম্পাদকরা বলছে যে এখন সাংবাদিকতা তো দূরের কথা, জীবনেরই তো নিরাপত্তা নেই। আবার আরেকটা আছে, মানে বড় মেয়াতে বড় মেয়া, ছোট মেয়া, সুবহানাল্লাহ, ডাস্টবিন শফিক নাকি কি যেন নাম, কেরানির বাচ্চা কেরানি, সে যে মিথ্যা কথা বলে, বাপ পারে বাবা। গোয়ে বলছে যদি আজকে জন্ম নিত, তাহলে গোয়ে বল তার কাছে না না, এটা পাকিস্তানিরা তো করতো। 71 সালে যখন ওরা পরাজিত হচ্ছে, তখনও বলতেছে যে তারা ভারত দখল করতেছে। এটা তারা বলতো 65-তে যখন তারা হারে, তারপরে তারা গল্প করতেই থাকতো। এটা এটা তারা করছে। তবে ওই যে বললাম আপনাকে, এই বদমাইশ গুলো না দেখলে আমি, মানে এদের দিকে যত তাকাই, যতই আমি আসিফ সারের দিকে তাকাই, যতই আমি আদম ব্যাপারী ইউনুসের দিকে তাকাই, যতই আমি গিদর ফারুকের দিকে তাকাই, তিশার ভাতারের দিকে তাকাই, যতই আমি রেজওয়ানার দিকে তাকাই, যতই আমি চিঙ্কু বামের বউ, চিঙ্কু বাম, ঠিক আছে, গার্লফ্রেন্ড কাম বউ বিবি সাহেব, ফরিদ আক্তারের দিকে তাকাই, ততই আমার মনে হয় রাজনীতিবিদরা ভালো, ততই আমার মনে হয় গমসর চেয়ারম্যান মানুষ দেখলো এদের থেকে রাজনীতিবিদরা অনেক ভালো। এত বড় শোনেন, একজন চেয়ারম্যান গম চুরি করে, সে কিন্তু এসে বলে না, সে কিন্তু এসে এরকম সিনা বড় করে কথা বলে না, সে চুপ থাকে। একটা চোরও কিন্তু এরকম হয় না। কিন্তু আমরা এই আসিফ সারফাই গ্যাংদের দেখলাম। আপনি দেখেন 17 বছরে একজন প্রধানমন্ত্রীর পিএস নাকি পিএস 400 কোটি টাকা দুর্নীতি করেছে। আর আমরা এখন কি দেখলাম, এই ভাবির বললাম যারা 17 মাস না তো, এখন তো 17 মাস, তখন তো 5-6 মাস হয়েছিল বা 7-8 মাস। 7-8 মাসে আমার ভাবির পোলা যারা থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, তাদের পিএস 150, 200, 400 কোটি টাকা দুর্নীতি করে। আর একটা ছিল তানভীর নাকি ফানভীর নাম, বৈষম্য বিরোধী নাকি এনসিপির নেতা, 4th আসমান থেকে মনে হয় ঈসা আলাইহিস সালামের থেকে কেবলই পড়লো, মনে হয় যে কেবলই নামলো 4th আসমান থেকে, ফেরেশতা পাগড়ি মাগড়ি লাগাই নিয়ে আসছে। তারও 400 কোটি টাকা দুর্নীতি বইয়ের ব্যাপারে, বই ছাপার ব্যাপারে। তো আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা যে রাজনীতিবিদদের ঘৃণা করি, চেয়ারম্যান মেম্বারদের গালি দেই, মেয়রদের দুর্নীতিবাজ, এদের সাথে এই সমস্ত এই এনজিও, গ্রাম সরকারের উপদেষ্টাদের সাথে রাজনীতিবিদরা অনেক ভালো। তাদের মিনিমাম দায় আছে, তাদের কাছে মানুষ যায়, তারা 10 জন লোকের ক্ষতি করলেন তো 5 জনের উপকার করে। তো দেশ বেচার চিন্তা, এরা দেশও বেঁচে ফেলে। আর ঠাড়া পড়া মিথ্যা কথা, এত মিথ্যা কথা শয়তানও বলতে পারবে না, যদি শয়তান থাকে। মানে আমরা একটা রূপক হিসেবে ধরলাম আর কি। জি, শপথ নিয়ে আপনি কি শুনছেন? শপথে দক্ষিণ প্লাজায় শপথ হবে, মানে বঙ্গভবনকে অ্যাভয়েড করা, রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করা। এটা একটা কৌশল যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে আসবে। এখন আমরা তো সারা জীবন দেখলাম বিচারপতি, সংসদ ভবনই হয় শপথটা, সাধারণত সংসদ ভবনে এমপিদের সংসদ ভবন। এরা তো নতুন বাংলাদেশ বানাইছে, এটা তো আর বাংলাদেশ নাই, পাকিস্তান। তো এটা বাংলাদেশের সংসদ, তারা যাইতে হয়তো লজ্জা পাইতেছে, তাই হয়তো যাবে না। এটা হইতে পারে কারণ, এটা একটা কারণ হইতে পারে। তারপর আপনার মানে এরা তো বললাম না আপনাকে যে বাংলাদেশের নির্বাচনী সার্কাস সহ কত সার্কাস আমরা দেখবো, আমরা এগুলো দেখতেছি, আরো দেখবো, আরো কত কিছু দেখবো, আমরা অনেক কিছু দেখবো। তো আপনি দেখেন না যে অলরেডি আগে শোনা গিয়েছিল নরেন্দ্র মোদী সহ 13টা দেশের সরকার প্রধানকে দাওয়াত দেওয়া হচ্ছে, নরেন্দ্র মোদী আসবেন না। এটা যখন জানা গেল, তখন আবার রেজওয়ানা বললেন সার্কভুক্ত দেশগুলো পররাষ্ট্র মন্ত্রীদের দাওয়াত দেওয়া হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসবেন না, কারণ ভারতে একটা বড় কনফারেন্স চলতেছে,
এখন ভারতের পররাষ্ট্র সচিব আসবেন, স্পিকার আসবেন, এটা শোনা যাচ্ছে সেটা। এর মাঝে আবার আপনার বাবির পোলা একজন আসিফ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি বলেছেন যখন আসবেন না নরেন্দ্র আসবেন না, তখন আওয়াজ দিয়েছেন গুজরাটের কথাই নরেন্দ্র মোদী যদি আসে তাহলে তারা শপথ অনুষ্ঠান বর্জন করবে। এরা করলে কি না করলে কি, এরা নরেন্দ্র মোদী গুজরাটের কসাই, তাদের ভাষায় যদি ধরে নিলাম সে গুজরাটের কসাই, তো বেলুস কসাইদের কেমনে বাংলাদেশে আনে? 71 সালে আমাদের বাংলাদেশদের যে 30 লাখ মারলো তাদের কেমনে আনে? আমি এটা তো বুঝি না। তাদের রাগটা আসলে কোথায়, তাদের কুৎসাটা কোথায়? নরেন্দ্র মোদী এই সমস্ত আমার ভাবির পোলারা কি বুঝবে? এরা সুখ করে 8 দিন আসে জুম্মায়, এদের কাছে এরা হলো পাকিস্তানের ISI তেলাপোকা, কীট পতঙ্গ, একটু লাফালাফি করে এগুলো গালি দেবে। যেমন বাংলাদেশের লোকজন যে দেশে যে আওয়ামী লীগ বিএনপি করে সেটা ভারতীয় এটা করে না, ভারতের বাইরে বা কোনো ইয়ে করে না সেটা। নরেন্দ্র মোদী সর্বশেষ যখন সিডনিতে আসছেন, সিডনি অলিম্পিক স্টেডিয়ামে তাকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনায় কি জানতে দেখেন কি অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টারের বক্তৃতা দিতে গেছে, মানে এত বড় সমাবেশে বক্তৃতা দেওয়ার অভিজ্ঞতা তার নেই। সমস্ত এই তথ্যটা আপনি দেখেছেন, জানেন। এই আমাদের বাংলাদেশের বাংলা বা এই পেয়ারা পাকিস্তানের তো ধারণা নাই যে হু ইজ নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যে কি এরা জানেই না। নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়ার জন্য পৃথিবীর বড় বড় নেতারা, পরাশক্তির নেতারা বসে থাকে। দুবাইয়ের সুলতান, দুবাইয়ের আমির উইদাউট নোটিশে চলে আসে নরেন্দ্র মোদীর সাথে ফুচকা খাইতে, চা খাইতে। এই আকল এদের আছে। আর যখন বাংলাদেশকে পাকিস্তানকে ভিগারিস্তান বলে ভিসা দেয় না, তখন খুব নরেন্দ্র মোদী, এইগুলো আমাদের ভাবির পোলাদের। আমাদের দেশটা মানুষের জন্য স্বাভাবিকভাবে চলতে, যেহেতু আমাদের ভারতীয় পণ্য আসাটা সবচেয়ে কম খরচে আমরা আনতে পারি, এর জন্য গরিব মানুষের জন্য খুব দরকার সেটা। কিন্তু এই নতুন সরকারের আশেপাশে যারা আছেন, মানে পজিশন, তারা তো একটু সংসারের লোক, আপাতত 2 ভাগ দেখা যাচ্ছে, তারা কেউ কিন্তু তাদের কথাবার্তাতে ভারতের সাথে যদি সম্পর্ক উন্নত না হয়, ক্ষতি হবে আমাদের গরিব মানুষের। গরিব মানুষের না, ধনী মানুষেরও ক্ষতি হবে, শুধু গরিব মানুষের না। ধনী মানুষের ফ্যাক্টরি চলবে কি দিয়ে? গরিব মানুষের যদি আয় না হয়, তো গরিব মানুষ ধনী মানুষের ফ্যাক্টরির মাল কিনবে কিভাবে? ফ্যাক্টরি তো চলবে না। গার্মেন্টস এর কাঁচামাল কোথেকে আসে? গার্মেন্টস এর কাঁচামাল, র মেটেরিয়াল কোথেকে আসে? আমরা তো আগে জানতাম শুধু অন্যান্য কেমিক্যাল আসে, এখন তো কাপড় আসতো ভারত থেকে, কাপড় আসতো, কাপড়ও ভারতের। তো কি করে খাবে ফ্যাক্টরির লোকজন? চাল ডালের কথা বাদ দিলাম, বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। এই যে আমার ভাবির পোলা এত সুদূর বুদুর করে, এদের তো আকল নাই। সংসার চালাই তো বাপে না জানে কামাই করতে কেমন লাগে, এদের তো সংসার চালাইতে হয় না। বাপের হোটেলে খাইলে কি আর বুঝে যে কোথেকে টাকা আসে, কিভাবে আসে? ওটা আমরা বুঝি। এখন অবশ্য এদের ছেলেদের দেখিয়ে বাপেরা কামাইছে, কিন্তু এইবার এটা এখন দেখা যায়নি। এটা পৃথিবীর ইতিহাসে উল্টা হয়েছে। আগে মামু, খালু, বাবা, চাচা, দাদা, নানা, তারা নেতা হইলে পোলাপানেরা, ভাইগনারা, নাতিরা, পুতিরা, জামাইরা সুবিধা পায়। এবার শ্বশুরেরা চাকরি পায়, আত্মীয় স্বজন চাকরি পায়, বিচারক হয়, শুধু চাকরি না, বিচারপতি হয় দেশে। নাহিদের বাবা এদের কাণ্ড আমরা দেখলাম। আর ইউনুস সমর্থন দিলেন নাহিদকেই বলে, তিনি নাকি নাহিদের মতো একজন সহকর্মী পেয়েছিলেন, এটা কোনোদিন তিনি ভুলবেন না। কিভাবে চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আরেক চোরের শালি, চোরে সাক্ষী তো গাইড কাটা, তো একজন চোর আরেক চোরের তো সমর্থন দিবে। ওইটা বড় চোর, তো ছোট বাচ্চা চোর তারাকে তো সমর্থন দিবেই। আমরা তো এগুলো জানি। আপনি দেখেন না, বললাম তো, এই উপদেষ্টা পরিষদ যদি না আসতো, রাজনীতিবিদদের প্রতি আমার যে ঘৃণা, যে ক্ষোভ ছিল, সেটা থেকেই যেত। আমি এদের কারণে, আমি যখন আমার ভাবির পোলাদের দেখি, তখন ইউনিয়ন চেয়ারম্যান গমসরদের প্রতি আমার শ্রদ্ধা বাড়ে। আমি যখন এই যে ফেজোয়ানা ডক্টর ইউনুসকে দেখি, আসিফ স্যারকে দেখি, ফরিদ আক্তারকে দেখি, তখন আমার রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা বেড়ে যায় 10 গুণ। তার মানে হলো ওই চেয়ারটাই খুব। এখন মাঝে মাঝে কি ভয় হয় জানেন? ওই চেয়ারা আমার বসাইলে বোধ এরকম ঠাটা পড়া মিথ্যা কথা বলতে হবে, আমার খুব ভয় করে যে কোনোদিন যদি দুর্ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমে ওরকম কোনো কুর্সি পেয়ে যায়। আমার ভাবির পোলারা যেহেতু পেয়ে গেছে, গিদর ফারুকি ফেসবুকে পড়ছি। আপনার জন্য আমরা চিন্তাও করি, কিন্তু আপনার যে কি পরিণতি হবে চিন্তা করি। এই কারণে আজকে ক্যাবিনেট কারা কারা আসতেছে শুনতেছি, এমন কিছু তথ্য জানি না সত্য কিনা মিথ্যা, আন্দালি প্রার্থনা কিছু তথ্যমন্ত্রী হবে, ইন্টারেস্টিং। জুনিয়র সাকি নাকি সংস্কৃতি মন্ত্রী হবে। হইতেই পারে। জোনা সাকি যদি মেম্বার হইতে পারবে না, সে এমপি হয়ে গেছেন, মন্ত্রী প্রধানমন্ত্রী হইলে আমরা কিভাবে বেরাবো? নাহিদকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল ডাস্টবিন শফিক, আমরা দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিল ডারবিন আসিন নাকি কি পাটোয়ারি, নাকি পাটোয়ারিকে ঘোষণা করেছিল
পাটোয়ারিকে ঘোষণা করেছিল ল্যাংটা সুলেমান, কত কিছুই ঘোষণা করতে পারে। এখন কি করব বলেন? এটা তো সেই দেশ যেই দেশে ফেসবুকে পোস্ট দিলে উপদেষ্টা পদ পাওয়া যায়, স্বপ্নে স্বপ্নে খাইলেও অনেক কিছু পাওয়া যায়। এই দেশ অনেক কিছুই সম্ভব। আন্দালিক পার্থ তো আওয়ামী লীগের আত্মীয়, আওয়ামী লীগের জামাই না হইলে তো ভালোই। শুধু জামাই না, তার ব্যাকগ্রাউন্ডটাতে নাজিবুর রহমানের ছেলে, এবং নাজিবুর রহমান ছিল ঢাকার মেয়র, প্লাস হচ্ছে এরশাদেরকে শেয়ার ছিল। এরশাদের করাপশন গুলা তার অন দ্য বিহাফ অফ নাজিবুর রহমানের নামে ছিল, নানা প্রপার্টি ছিল নাজিবুর রহমানের। তখন এরশাদ যখন 4 দলীয় জোট থেকে বেরিয়ে যায়, খালদা দিয়ে নাজিবুর রহমানকে দিয়ে একটা জাতীয় পার্টি করায়, এটার নাম বিজেপি। নাজিবুর রহমান যখন 2001-এ যখন খালদা দিয়ে পাওয়ারে আসলেন, সবাই যে মন্ত্রী করেন আর নাজিবুর রহমানকে করে না। তো নাজিবুর রহমান মানান ভূঁইয়ার বাড়িতে গেলেন, তারা করে না কেন? তো মানান ভূঁইয়া খবর নিয়ে তাকে জবাব দিলেন, ম্যাডাম বলছেন আপনাকে যে গ্রেপ্তার করা মানে এটাই তো বড়। রাইট, এরকম একটা খবর শুনেছিলাম, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। তারপরে সেই নাজিবুর রহমান ওই যে ওয়ান ফাইন মর্নিং তার সমস্ত এর সাথে সম্পত্তি, টাকা পয়সা সব মেরে দিয়ে সে ভাগলো, ওখানে জাতীয় করে ভেঙে গেল, বিজেপি করলো। তখন যেহেতু এটা চুরির টাকা, এর সাথে দাবি করতে পারলো না, এটা নিচে ওইটা নিচে দাবি করতে পারলো। আর আন্দালিবুর রহমান পার্থ এই বিষয়টা উত্তরাধিকার কিছুতে পেয়ে গেছে, বাবার সম্পত্তি, বাবার দলের চেয়ারম্যান পদ, হ্যাঁ, এগুলো বাবার দলের চেয়ারম্যানশিপ এবং বাবার দলের চুরি করা টাকার মাল, সেগুলো সব ওয়ারিশ পেয়ে গেছে। এইভাবে ধনীরা এইভাবেই ধনী হয়। ভাগ্যটা হচ্ছে সে শেখ সেলিমের ভাগ্না, আর বিয়েটা করছে শেখ হেলালের মেয়ে, চারদিক থেকে আছে সে। আবার শেখ হাসিনার সে ফাঁসি দাবি করে প্রতিদিন উঠতে শেখ হাসিনা ফাঁসি দাবি করে। এই উচ্চ স্তরে শেখ হাসিনার ফাঁসি চেয়েছিল, আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিবে না বলেছিল। তবে যদি কোনোদিন আওয়ামী লীগ ফিরে, এবারে আওয়ামী লীগের জামাইয়ের কবলে যে কি আছে, আমরা বিশ্বাস এই জেনারেশন, এত কষ্ট পাওয়া জেনারেশন, এটা এত মবের শিকার জেনারেশন, এটা তখন কোন আত্মীয় দেখবে না, কার কি আত্মীয়